প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন একনেকে, পুরো অর্থায়নই হবে সরকারের কোষাগার থেকে। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু। রোগের চাপ বাড়ছে, হাসপাতালে সংকট কাটিয়ে ওঠার পর দায়ীদের বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা বললেন স্বাস্থ্যমন্ত্রী। কোরবানির পশুর চামড়ার দাম বেঁধে দিল সরকার। পচন ঠেকাতে বিনামূল্যে লবণ সরবরাহ, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। ৩ দিনের চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে জয়ী হতে প্রত্যয়, পরাজয়ের প্রস্তুতি নেওয়ার পরামর্শ তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজবাড়ীর পাংশায় হবে ৩৫,০০০ কোটি টাকার বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ। গণস্বার্থ ও জনগুরুত্বপূর্ণ হওয়ায় একনেক বৈঠকে এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশের ২৪টি জেলার ৭ কোটি মানুষ সরাসরি এর সুবিধা পাবে। নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে ৭ বছর। দেশের স্বার্থ থাকায় পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সাথে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এছাড়া এটি সহ মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেকের সভায়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার উজানে নির্মিত ফারাক্কা বাঁধ ১৯৭৫ সালে চালুর পর থেকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তরে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। এবার সেই ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতি পরিষদের নির্বাহী কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি জানান, সরকারের মাস্টার মাইন্ড প্রকল্প হিসেবে এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানি প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পদ্মা ব্যারেজ যেহেতু বাংলাদেশের স্বার্থে দেশের ভেতর নির্মাণ হচ্ছে, তাই ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলেও জানান মন্ত্রী। জানান, গঙ্গা চুক্তি নবায়নে দুদেশের কমিশন কাজ করছে। আশা করছি সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। ফারাক্কা ব্যারেজের কারণে যেই ক্ষতিটা আমাদের ১৯৬০ সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে, আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি চুক্তির মধ্যে। সুতরাং এখন আমরা যেটা করব, যে রাজবাড়ির ফাংশায় এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভায়ার গড়ে ওঠা। আগামী বাজেটের পরে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হাম ও হামের উপসর্গে সারা দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। গুরুতর অসুস্থদের নেওয়া হচ্ছে আইসিইউতে। হামে এত শিশু মৃত্যুর জন্য টিকা কার্যক্রম নিয়ে অতীতের সরকারের গাফিলতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতাল। হাম আক্রান্ত ৩ মাসের এই শিশুর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন স্বজনরা। পরে শিশুটিকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। ডায়রিয়া ভালো হয়েছে, হাম উঠছে, মহাখালী হাম উঠছে থেকে এনে পাঠাইছে। দিন তাই চলে কদিন তো ভালো হয়েছিল, অনেক কালকা থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট আর পায়খানা পেশাব বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এমন শত শত হাম আক্রান্ত শিশুদের নিয়ে এই হাসপাতাল সেই হাসপাতালে ছুটাছুটি করেন স্বজনরা। এইসব শিশুদের মধ্যে কেউ চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে, কারো ফেরা হয় না আর। সংক্রমণ ব্যাধি হাসপাতালেই চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে ৩ শিশুর। যখন বাচ্চাটা নিউমোনিয়া ডেভেলপ করে অথবা বাচ্চা ডায়রিয়া হয়, তখনই কিন্তু বাচ্চা খারাপ হয়ে যায়।
ডায়রিয়া হলেই আমরা তখন বাচ্চাকে একটু স্যালাইন খাওয়াতে যাই, স্যালাইন খাওয়ালেই বাচ্চা ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়। 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লা সহ হাম উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও অন্তত 200 রোগী। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এরই মধ্যে 95% শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের যে টার্গেটেড শিশু ছিল 1,80,00,000 শিশুকে টিকা আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রার অর্জনের আমরা একদম নিকটবর্তী অবস্থানে অবস্থান করছি। গত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে এটির প্রতিদিনের সংক্রমণটি কিছুটা উচ্চ পর্যায়ে রয়েছে, তারপরেও আমরা আশাবাদী যে এটি কমে আসবে। দেশের প্রাইমারি হেলথ কেয়ার শক্তিশালী না হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থার বড় সংকট বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। হামের শিশু মৃত্যুর দায় বিগত সরকারের উপর চাপান তিনি। একটা ক্যাম্পেইন হয়েছিল 2020-এর ডিসেম্বর, 2021-এর জানুয়ারির দিকে। তখন ছিল কোভিডকালীন সময়, এবং আমি নিশ্চিত যে আমরা যে ডেটাগুলো দেখছি, আমরা জানি যে সেই সময় যে সরকার দায়িত্বে ছিল তারা ডেটা টেম্পারিংয়ে কিন্তু সাংঘাতিক ওস্তাদ ছিল। তো ইনকমপ্লিট কাভারেজের পরে তার 4 বছর পরে যে আরেকটা আপনার মিজলসের রাউন্ড, সেটা হওয়ার কথা ছিল 2024-2025-এ, এবং বিভিন্ন কারণে সরকারের আপনার দুর্বলতা, তাদের ভবিষ্যৎ তারা চিন্তা করেনি, এবং তাদের অদক্ষতা, বিভিন্ন কারণে সেই মিজলস রাউন্ড একেবারেই হয়নি, যার ফলে আজকে আমরা এই ডিজাস্টারের মধ্যে জাতিগতভাবে পড়েছি। হাম প্রতিরোধ সহ স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী জানান। আপনাদের অনেক সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে হামের পর্যাপ্ত টিকা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। জুন থেকে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। বলেন 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, বাকি 2% শিশুকেও টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার। এ সময় জুন মাস থেকে 2 ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত আমলে হামের টিকা কেন দেওয়া হয়নি তা নিয়ে তদন্ত করা হবে। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, to give the treatment vaccine to the people. আমি personally I am not thinking about the previous activities who did the wrong. সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের, ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। মাই ডিয়ার মিডিয়া পার্সন, ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। রাজধানীতে গরুর চামড়া প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে, ঢাকার বাইরে 62 টাকা। সচিবালয়ে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী একথা জানান। কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছানো হবে। এজন্য এরই মধ্যে কেনা হয়েছে 17,60,00,000 টাকার লবণ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেশে প্রতি বছর ঈদুল আজহায় কোরবানি হয় অন্তত 1 কোটি পশু। বাজারে চামড়াজাত পণ্যের দাম আকাশ ছোঁয়া হলেও কোরবানির সময় কাঁচা চামড়ার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকে প্রতি বছরই। ন্যায্য মূল্য না পেয়ে কাঁচা চামড়া নষ্ট করার দৃশ্য দেখা যায় দেশের আনাচে কানাচে। চামড়ার মূল্য নির্ধারণ এবং সংরক্ষণে এবার আগেভাগেই তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। কোরবানি সংশ্লিষ্ট বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে জরুরি সভা হয়েছে সচিবালয়ে। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে প্রশাসন ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা জরুরি। গত 3-4 বছর, গত বছর হয় নাই কিন্তু তার আগের কয়েক বছর আমরা দেখেছি হতাশ হয়ে চামড়া নদীতে ফেলে দিচ্ছেন, মাটিতে পুঁতে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। তো আগামী দিনে আমার যে ভাই প্রশ্নটি করলেন, আগামী দিনে এই চামড়া শিল্পকে একটি সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আমরা সাভারে যে সিটিপি সেটিরও সংস্কার করব, এবং এটি নিয়ে আমরা একটা বিস্তারিত পরিকল্পনা করেছি। আমাদের মধ্যে যারা সক্ষম প্রতিষ্ঠান আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরা ইটিপি করবেন ইন্ডিভিজুয়ালি। সেটির জন্য আমরা যে সহায়তা প্রয়োজন সেই সহায়তা দিব। এবছর গরুর কাঁচা চামড়ার দাম
ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। এদিকে সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা আর বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। ট্যানারি মালিক মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বহুমুখী সংকটে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। এই শিল্পের রপ্তানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ন্যায্য দাম না পাওয়ায় বিভিন্ন ট্যানারিতে পড়ে আছে 40% চামড়া। এই সংকট বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং আর ব্যাংক ঋণের কঠোর নিয়ম নীতি। অন্যদিকে কেমিক্যালের মূল্য বৃদ্ধি সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্থবির চামড়া শিল্পের অগ্রগতি। এর প্রভাব কোরবানির ঈদের চামড়া সংগ্রহ এবং দামে পড়তে পারে এমন শঙ্কায় ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা কাজে লাগাতে ২০১৭ সালে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় হাজারীবাগের ট্যানারি শিল্প। কিন্তু এত বছরেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি কার্যকর না হয় হোঁচট খাচ্ছে মানসম্মত চামড়ার প্রস্তুতি। এলডব্লিউজির সনদ না থাকায় মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বায়াররা। আমরা আগে ফ্রান্সে বেচতাম, লন্ডনে বেচতাম, ইটালিতে বেচতাম, জাপান বেচতাম, কোরিয়া বেচতাম, তাইওয়ান বেচতাম, হংকং বেচতাম, ইন্ডিয়া বেচতাম। এখন আসে চায়নাতে ৩-৪টা লোক আছে, এরা আমাদের দেশে 10 জনকে অর্ডার দেয়, একটা মাল নেয়, দাম হলো 40 সেন্ট, 50 সেন্ট, 60 সেন্ট। তা আমাদের খরচ হইলো 80 সেন্ট। প্রস্তুত চামড়া ও ফুটওয়্যার শিল্পের রপ্তানিকারকরাও বলছেন, বৈশ্বিক অর্থনীতির প্রভাবে উদ্বেগজনক হারে কমছে রপ্তানি। সংকটকে আরও ভাবিয়ে তুলেছে ঘন ঘন লোডশেডিং এবং ব্যাংকের নানা নিয়ম কানুন। ইলেকট্রিসিটি সাপ্লাই সেখানে আমরা ঠিকমতো পাচ্ছি না। জেনারেটর দিয়ে যদি প্রোডাকশন করতে চাই, সেগুলো স্ট্যান্ড বাই জেনারেটর, সেগুলো দিয়ে আপনার 5-6 ঘন্টা সাপোর্ট দেওয়া ডিফিকাল্ট, প্লাস ইট এক্সপেন্সিভ। বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের নামে অতীতে টাকা পয়সা পাচার হয়ে গেছে। এখন সেগুলোর কস্ট অফ ফান্ড, সেগুলোর যে লোকসানের যে দায়, যারা এখন বিজনেস করছে, যারা রানিং আছে, তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা তো অন্যায়। তো এই জায়গাগুলোকে গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে। ইনভেস্টমেন্ট পরিবেশটাকে নিরাপদ রাখতে হবে। ট্যানারি সমিতির সভাপতি শাহিন আহমেদও জানিয়েছেন, বায়ারদের দাম কমানোর প্রবণতায় প্রতি মুহূর্তে কমছে চামড়ার রপ্তানি আদেশ। গ্র্যাজুয়ালি কিন্তু 30% 40% আপনার স্টক রয়ে যায়। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এখানে এই বছর একটা প্রচুর মজুদ আপনার আছে, কারণ অনেক ট্যানারি আপনার তার কাঙ্ক্ষিত দাম পায়নি বিধায় কিন্তু তার পণ্যটা সেল করতে পারেনি। ইউরোপে আমরা পার কন্টেনার ভাড়া দিতাম $3,000, সেটা কিন্তু $8,000 হয়ে গেছে। ফার ইস্টে যেটা আমরা $1,000 থেকে $1,500 দিতাম, সেটা কিন্তু $4,000 হয়ে গেছে। সব কিছুর ইম্প্যাক্ট কিন্তু আপনার এই পণ্যটার উপরে পড়বে। সুতরাং আমি মনে করি যে এই বছর যে আসন্ন কোরবানি, এই কোরবানিতে আবার বছরে যে 50% চামড়া সংগ্রহ হবে, সেখানেও কিন্তু আপনার এই উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। রপ্তানি বাড়াতে চামড়া শিল্পনগরীর সিইটিপি দ্রুত আন্তর্জাতিক মানসম্পন্ন করা এবং পর্যাপ্ত রাসায়নিক আমদানির তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। একইভাবে 14, 15, 16 ও 17 মে যথাক্রমে 24, 25, 26 ও 27 মের টিকিট পাওয়া যাবে অনলাইনে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে। আগের মতোই এবারও প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয়েছে রেলের পশ্চিমাঞ্চলের ও বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ
সেশন জটমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সোলার প্যানেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি সেশনের ডিসেম্বরের মধ্যেই নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে আর সেশন জট থাকবে না। মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ খাতে সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়িত হলে দেশ আর বিদ্যুৎ খাতে পরনির্ভরশীল থাকবে না। পরে 600 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ওদের এগিয়ে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পাও, সেই জন্য আজকে আমরা বুঝবো। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। বর্তমান সরকারের মাথায় 30 লাখ কোটি টাকা ঋণের বোঝা বলেও জানান মন্ত্রী। উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদান এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ধ্বংস করে দেওয়া যে আওয়ামী লীগের অর্থনীতি, সেটাকে আবার আমরা ঘুরিয়ে আনতে পারবো। আমরা যারা ক্যাবিনেটে বসি, দেশের নীতি নির্ধারণের নিয়ে কথা বলি, হিসাব তুলতে গেলে আমাদের সকলের মাথার খারাপ হয়ে যায়। এত ঘাটতি, এত টাকা কোথায় পাওয়া যাবে? আসমান থেকে তো টাকা আসবে না। অতএব আগামী দিনের রাজনীতিতে সামাজিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে আপনারা যারা ধর্মীয় মূল্যবোধ চর্চা করেন, আপনারা হতে পারেন গুরুত্বপূর্ণ সহযোগী। দীর্ঘ প্রায় 1 দশক পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা বিশ্বের নজর এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকের দিকে। দুই নেতার বৈঠকে ইরান যুদ্ধ ও চীন মার্কিন বাণিজ্য সম্পর্ক ইস্যু প্রাধান্য পাওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী বিমানটি বুধবার বিকেলে বেইজিংয়ে পৌঁছায়। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। প্রেসিডেন্ট ট্রাম্পের সফর সঙ্গীদের মধ্যে আছেন অ্যাপলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাক রকের ল্যারি ফিঙ্ক। মেটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাকমোরকিক, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকলনার্নি, বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেলি ওর্টবার্গ সহ যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। ট্রাম্পকে স্বাগত জানাতে বড় ধরনের আয়োজন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে থাকছে বিশেষ ভোজসভা। তার প্রেসিডেন্সির প্রথম মেয়াদে 2017 সালে সবশেষ চীন সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ সমঝোতার উদ্যোগে ঐক্যমত্যে পৌঁছাতে না পারলেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যেতে চায় ইরান। তবে ইরানের ন্যায্য অধিকার না মানলে কূটনৈতিক ও সামরিক লড়াইয়ে পরাজয়ের জন্য প্রস্তুত থাকার জন্য ওয়াশিংটনকে সতর্ক বার্তাও দিয়েছে তেহরান। এদিকে কূটনৈতিক বা সামরিক যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে জয়ী হতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারো সাহায্য ছাড়াই যুদ্ধে জয়ী হবেন বলেও তিনি যথেষ্ট আশাবাদী। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের মাটির নিচে থাকা 90% মিসাইল ও অস্ত্রের ঘাঁটি এখনও পুরোপুরি সচল ও অক্ষত রয়েছে। খোদ মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন প্রতিবেদনের বরাত দিয়ে নতুন করে এমন বিস্ফোরক দাবি করেছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে, ট্রাম্প প্রশাসন ইরানের অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেওয়ার দাবি করলেও ইরান জুড়ে মাটির নিচে থাকা মিসাইলের মজুদ, অস্ত্র ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় 90% এখনও ব্যবহারযোগ্য। এমন এক সময়ে এই প্রতিবেদন আসলো যখন হরমুজ প্রণালীর ওপর দখল আরও বাড়িয়েছে ইরান। নতুন করে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ অন্তত 10 গুণ বাড়ানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGCর নৌ ইউনিট। এরই মধ্যে IRGC দাবি করেছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর নিশানায় রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন রণতরী ও জাহাজগুলো। অপেক্ষা শুধু চূড়ান্ত নির্দেশের।
নির্দেশ পেলেই শত্রু ঘাঁটিতে আঘাত হানবে তারা। এমন অবস্থায় আমেরিকাকে হটিয়ে হরমুজ পুরোপুরি দখলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে কি ইরান? খামেনির দেশ কি হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি? আমেরিকা কি আর কখনো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব রাখতে পারবে? এতে কি উদ্বেগে চীন সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরান আমেরিকার মধ্যে সংঘাত পুরোপুরি বন্ধ করতে একটি চুক্তি নিয়ে যখন চলছে চরম দরকষাকষি আর তীব্র মতবিরোধ, ঠিক তখন হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও 10 গুণ বাড়ানোর দাবি ইরানের। আগে হরমুজ ও হেঙ্গাম দ্বীপের চারপাশের 20 থেকে 30 মাইল এলাকা ইরানের নিয়ন্ত্রণে থাকলেও এখন নতুন করে পূর্বাঞ্চলের জাস্ক শহর থেকে পশ্চিমের সিরিত দ্বীপ পর্যন্ত প্রায় 300 মাইল এলাকার দখল নিয়েছে ইরানের নৌবাহিনী। আর এর মধ্য দিয়ে ইরান ওই অঞ্চলে নিজের আধিপত্য আর দখলদারিত্ব পাকাপোক্ত করার ঘোষণা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানোর মধ্য দিয়ে বিশ্বের নতুন এক পরাশক্তি হয়ে উঠছে এখন খামেনির দেশ। আর ইরানের এই প্রভাবের খবরের ওপর নতুন করে ঘি ঢেলেছে খোদ মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের নতুন এক প্রতিবেদন। মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের বরাত দিয়ে তারা বলছে, যেখানে মার্কিন অস্ত্র ভাণ্ডারের মজুদ প্রায় শেষ, সেখানে ইরানের 90% অস্ত্র এখনো অক্ষত। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরান তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা আবারও চালু করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে থাকা 33টি মিসাইল ঘাঁটির মধ্যে 30টি এখন পুরোপুরি সচল এবং আঘাত হানার অপেক্ষায়। যুদ্ধে আমেরিকার চেয়ে সুবিধাজনক ও জোরালো অবস্থায় থাকা ইরান শান্তি চুক্তির ইস্যুতে এখনও ছাড় দিতে নারাজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সাফ জানিয়েছেন, ইরান কেবল তার ন্যায্য অধিকার চাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ শেষ করে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। শান্তি প্রস্তাবের নামে জোর করে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন ইরানি মুখপাত্র। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেয়। একই সাথে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 জুন দিন ধার্য করা হয়েছে। শামীম ওসমান ছাড়া এই মামলায় অন্য আসামিরা হলেন তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু ও যুবলীগ নেতা শাহ নিজাম। আসামিরা সবাই মামলার শুরু থেকে পলাতক আছেন। মামলায় 10 জনকে হত্যার ঘটনায় 3টি অভিযোগ আনা হয়েছে। 63 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি তথ্য প্রমাণ হিসেবে 16টি অডিও ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। মার্চের তুলনায় এপ্রিল মাসে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বেড়েছে। পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স এর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স MCCI। এই সূচকে 1 মাসের ব্যবধানে PMI সূচক 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 54.6 পয়েন্টে। রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে এক আলোচনা এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে SIPM এর নির্বাহী পরিচালক স্টিফেন পো জানান, বিশ্বের 50টি দেশের ধারাবাহিকতায় বাংলাদেশেরও উৎপাদন, কৃষি, নির্মাণ ও সেবা খাত সহ 4টি খাত পর্যালোচনায় পারচেজিং ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এই ইন্ডেক্স দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটা আশা করেছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। সূচকের গতি প্রকৃতি দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। তবে সূচকে যেন অর্থনীতির আসল চিত্র উঠে আসে, সেজন্য বিভিন্ন কোম্পানি নির্বাহীদের সঠিক তথ্য সরবরাহের আহ্বান জানান আলোচকরা। Time in taking up the survey, I wanted to thank you for your support, but also to congratulate you, because the fact that we request for your inputs suggests that your organization is consequential. It's consequential to the Bangladesh economy, it's consequential to the data. Get rent out of it. This is the only fixed income. সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে থাকতে চায় সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 19তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন মন্ত্রী। বলেন, অনেক প্রতিবন্ধী ব্যক্তি দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে নিয়ে আসে।
তাদের দক্ষতা বৃদ্ধিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। একজন প্রতিবন্ধী ব্যক্তিও যেন নিজেকে একা না ভাবে, সমাজ ও রাষ্ট্র তার সাথে আছে। এ সময় বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করার পরামর্শ দেন। পরে 5টি ক্যাটাগরিতে 15 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। চ্যালেঞ্জিং যে জনগোষ্ঠী বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের জন্য বিরাট গৌরব এবং সম্মান বয়ে এনেছে। আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা আছে এবং বর্তমান সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয় নির্বাচনের পূর্বে জনগণের কাছে উপস্থাপন করেছেন, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য, সে যে স্কিলে নিজেকে গড়ে তুলতে চায় বা গড়ে তুলতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কের পাশে অবৈধ যানবাহন পার্কিং বন্ধে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সকাল 11টার দিকে এই কার্যক্রম শুরু হয়। অবৈধ পার্কিংয়ের অভিযোগে শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। অভিযানে পরিচালনা করেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। জানান, সড়কে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্যই চালানো হচ্ছে এই অভিযান। অবৈধভাবে সড়ক দখল করে কোনো যানবাহন রাখা যাবে না। পুলিশ জানায়, যারা যত্রতত্রভাবে যানবাহন পার্কিং করে রাস্তায় যানজট তৈরি করছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে অবৈধ পার্কিং ও দখল ঠেকাতে এই টার্মিনালের আশপাশে এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে ট্রাফিক পুলিশের। লক্ষ্য হচ্ছে যে রাস্তা পরিষ্কার থাকতে হবে, এই রাস্তাতে গাড়ি চলবে, রাস্তা পরিষ্কার থাকতে হবে। আমরা মালিক সমিতি, আমাদের শ্রমিক ফেডারেশন যারা আছে তাদের সঙ্গে বসেছি। আমরা একাধিক বিকল্প দিয়েছি, যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য এবং এখনই বাস্তবায়ন করা সম্ভব। তো আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই যে আমরা কারো প্রতিপক্ষ না, আমরা এই সমস্ত অভিযানে বিশ্বাসী না, আমরা সবার সহযোগিতায় কাজ করতে চাই এবং আমরা আশা করি যে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেটা অন্তত বাস্তবে আমরা অন গ্রাউন্ড সবাই সেটাকে সম্মান করব এবং সেই অনুযায়ী কাজ করব। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে প্রথম দিনে ভোটার উপস্থিতি ছিল কম। সমিতির ভোটার সংখ্যা 11,097 জন হলেও প্রথম দিনে ভোট দিয়েছেন মাত্র 1,771 জন। দ্বিতীয় দিনে ভোট আগামীকাল। সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে 1টি, সহসভাপতি পদে 2টি, সম্পাদক পদে 1টি, কোষাধ্যক্ষ পদে 1টি, সহ সম্পাদক পদে 2টি এবং সদস্য পদে 7টি পদ সহ সর্বমোট 14টি পদে নির্বাচন হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী। এবার নির্বাচনে ভোটার 11,097 জন। নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন আর সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাত ইসলামীর সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আব্দুল বাতেন এবং সম্পাদক পদে AKM রেজাউল করিম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি NCP সমর্থিত প্রার্থীরা লাল সবুজ প্যানেলে অংশ নিচ্ছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারের নির্বাচনে নেই। প্রার্থিতা বাতিল হওয়া নেতারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। 17 বছরের কর্মকাণ্ড মানুষ কিন্তু এই নির্বাচনের মাধ্যমে বিচার করবে। আর এইটা হাইয়েস্ট কোর্টের আইনজীবীরা তারা আরও বেশি বিচার বিশ্লেষণ করে ভোট দেবে। যারা প্যানেলে তারা তো নির্বাচন অংশগ্রহণ করছেন, কিভাবে একতরফা হবে তা তো আমি বুঝি না। সম্পাদক পদে আমিন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, এই পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, শুধুমাত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা বাদে। জাতীয়তাবাদের যে গণজোয়ার, সেই জোয়ারের সাথেই তারা একমত মিলিয়ে আমার প্যানেলকে ব্যাপকভাবে ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন, এটা আমার প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে, ঢাকা বার সহ অন্যান্য বারগুলি যেরকম রিগিং হয়েছে তা যদি না হয়, আমি বিপুল ভোটে জয়লাভ করব। পর্যাপ্ত অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানের সরকারি সিদ্ধান্ত পূর্ণভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। তাই আসন্ন বাজেটে এই খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর GHAI এর সহযোগিতায় রাজধানীর BMA ভবনে আলোচনা সভার আয়োজন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা।
আলোচনা সভায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৭১% ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এই রোগের ওষুধ প্রদানের প্রক্রিয়া শুরু হলেও পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ইনামুল হক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লিলিন চৌধুরী, ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডাক্তার মলয় কান্তি মৃধা, প্রজ্ঞা নির্বাহী পরিচালক ABM জুবায়ের এবং GHAI বাংলাদেশ কান্ট্রি লিড মোহাম্মদ রুহুল কুদ্দুস ও অন্যান্যরা। ক্রিকেট, পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়ে ICC ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। সবচেয়ে বেশি এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে 87 রানের ইনিংসে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে 16 ধাপে গিয়েছে নাজমুল হোসেন শান্ত। 649 র্যাটিং পয়েন্ট নিয়ে 24 নম্বরে এখন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। টাইগার ব্যাটারদের মধ্যে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শান্তই সবার উপরে। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে 50 করে র্যাঙ্কিংয়ে 2 ধাপে গিয়ে 26 নম্বরে উঠেছেন মুশফিকুর রহিম। প্রথম টেস্টে প্রথম ইনিংসে নার্ভাস 90-এর পর দ্বিতীয় ইনিংসেও 50 করে মুমিনুল হক 12 ধাপে গিয়ে 35 নম্বরে আছেন। ঢাকা টেস্টের শেষ 3-এ 5 উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ জয় এনে দেন নাহিদ রানা। সেই সুবাদে বোলিং র্যাঙ্কিংয়ে 5 ধাপে গিয়ে আছেন 64 নম্বরে। তবে টেস্টে বোলিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে সবার উপরে আছেন তাইজুল ইসলাম, তার র্যাঙ্কিং 13। মেহেদী মিরাজ আছেন 27 এবং তাসকিন আহমেদ 48 নম্বরে। টেস্টে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে মেহেদী মিরাজ আছেন 4র্থ স্থানে। টেস্টে ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট, বোলিংয়ে ভারতের জসপ্রীত বুমরা এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা আছেন সবার উপরে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন একনেকে, পুরো অর্থায়নই হবে সরকারের কোষাগার থেকে। হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে, সংকট কাটিয়ে ওঠার পর দায়ীদের বিরুদ্ধে তদন্ত ব্যবস্থা বললেন স্বাস্থ্যমন্ত্রী। কোরবানির পশুর চামড়ার দাম বেঁধে দিল সরকার, পচন ঠেকাতে বিনামূল্যে লবণ সরবরাহ, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। 3 দিনের চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে জয়ী হতে প্রত্যয়, পরাজয়ের প্রস্তুতি নেওয়ার পরামর্শ তেহরানের। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.visionews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।